Hello students, today our topic is ABTA মাধ্যমিক টেস্ট পেপার। এটি ইংলিশের সেট। পেজ নাম্বার হচ্ছে 583, 583 পেজ। তাহলে প্রথমেই আছে আমাদের সিন। কি বলেছে? ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। বিগ হাফ মুন দ্বীপ গ্রীষ্মকালে খুব সুন্দর দেখতে লাগে। ওয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। যখন ওয়েদার ভালো থাকে বন্দরও এখানে নীলাভ দেখায়, শান্ত লাগে। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপেলস, হালকা ছোটো বাতাস বয়, সমুদ্রে ছোটো ছোটো ঢেউ দেখতে পাওয়া যায়। এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রত্যেক গ্রীষ্মকালেই আমাদের একটা শখ থাকে, একটা হবি থাকে। আমাদের মানে কাদের? ক্লড এবং ন্যারেটর। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস। গত গ্রীষ্মকালে ডিক এবং মিমি আসার আগে আমরা ঘুড়ি নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। একটা ছেলে মূল ভূখণ্ডের, সে কিনা ক্লডকে দেখিয়েছিল ঘুড়ি কিভাবে বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। দ্বীপে ফিরে এসে আমরা অসংখ্য ঘুড়ি বানাই। Claude would go around to the other side of the island and we would play shipwrecked mariners signaling to each other with kites. ক্লড দ্বীপের অন্য প্রান্তে চলে যেত এবং আমরা দুজন মিলে খেলতাম জাহাজডুবি নাবিকদের খেলা। শিপরেকেট ম্যারিনার্স এখানে খেলা বোঝায়। একে অপরকে সিগন্যাল দিতাম এই ঘুড়ির মাধ্যমে। উই হ্যাড তাহলে এই খেলা ওরা খেলতো, শিপরেকেট ম্যারিনার্সের খেলা খেলতো, একে অপরকে সিগন্যাল দিত ঘুড়ি দেখিয়ে। We had a kite that was big and covered with lovely red paper. We pasted gold tinsel stars all over it and had written our names full on it. Claude Lead and Philippa Lead, Big Half Moon Lighthouse. আমাদের একটা ঘুড়ি ছিল যেটা বেশ বড়, এবং সেই ঘুড়িটাকে আমরা তৈরি করেছিলাম সুন্দর রেড কালারের পেপার দিয়ে। তারপরে পুরো ঘুড়িটাতে আমরা গোল্ডেন কালারের চুমকি পাথর বসিয়ে দিয়েছিলাম এবং সেই ঘুড়িটাতে ওইগুলি দিয়ে আমরা নাম লিখেছিলাম আমাদের। ক্লড লিড, ফিলিপ্পা লিড এবং বিগ হাফ মুন লাইট হাউসেরও নাম লিখেছিল। ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন সেখানে খুব সুন্দর বাতাস বইছিল, ঘুড়ি ওড়াবার পক্ষে বেশ উপযোগী। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। একদিন আমি জানি না কিভাবে হয়েছিল এটি, কিন্তু আমি যখন ঘুড়ি আনছিলাম বাড়ি থেকে তখন আমি হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলাম একটা পাথরের উপরে। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট। আমার হাতের কনুইটা সোজা ঢুকে গেল ঘুড়িতে। মেকিং আ বিগ হোল, এবং সেই কারণে ঘুড়িতে একটা বড় গর্তের সৃষ্টি হলো। তাহলে এমসিকিউ, ডিউরিং সামার দ্য ওয়েদার অফ দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ। গ্রীষ্মকালে বিগ হাফ মুনের ওয়েদার কীরকম থাকে? প্লিজেন্ট, মনোরম। নেক্সট বলেছে নাম্বার 2, বিফোর দ্য অ্যারাইভাল অফ ডিক অ্যান্ড মিমি দ্য ন্যারেটার ওয়াজ বিজি অ্যাবাউট। ডিক আর মিমি আসার আগে ন্যারেটার কী নিয়ে ব্যস্ত ছিল? ঘুড়ি নিয়ে। অপশান 4 হবে কাইটস। গোল্ড টিনসেল স্টার্স ওয়্যার পেস্টেড। গোল্ডেন কালারের চুমকি পাথর পেস্ট করা থাকতো কোথায়? না, অন দ্য হোল বডি অফ দ্য কাইট, ঘুড়ির পুরো বডিতে। তাহলে অপশান 1 হবে। ডি, দ্য নেম অফ দ্য ন্যারেটার ওয়াজ। ন্যারেটারের নাম কি? অপশান ডি হবে ফিলিপ্পা। কোয়েশ্চেন নাম্বার ই, আ বিগ হোল অন দ্য কাইট ওয়াজ মেড বাই। একটা বড় গর্তের সৃষ্টি হয়েছিল ঘুড়িতে, কার কারণে? দ্য এলবো অফ দ্য ন্যারেটার হবে অপশান 3, ন্যারেটারের হাতের কনুইয়ের কারণে। কমপ্লিট দ্য সেন্টেন্স, ডিউরিং সামার দ্য হারবার ইজ। গ্রীষ্মকালে বন্দর কীরকম থাকে? এই ড্যাশের মধ্যে লিখতে হবে ব্লু অ্যান্ড কাম, নীলাভ এবং শান্ত। নেক্সট নাম্বার 2, ফর প্লেইং শিপরেকেট ম্যারিনার্স ক্লড উড গো। শিপরেকেট ম্যারিনার্সের খেলা খেলবার জন্য ক্লড চলে যেত। কোথায় চলে যেত? এটি হবে অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, দ্বীপের অন্য সাইডে চলে যেত। নেক্সট নাম্বার 3, দ্য বিগ রেড কাইট ওয়াজ ডেকোরেটেড উইথ। বড় রেড কাইটটা সাজানো হয়েছিল কি দিয়ে? তাহলে উইথের পরে লিখতে হবে এটি লাভলি রেড পেপার, তারপরে ফুল স্টপ দিয়ে এই উইয়ের জায়গাতে লিখতে হবে দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড, লিখে পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট লিখে ফুল স্টপ দিয়ে দিতে হবে। লাভলি রেড পেপার ফুল স্টপ দিয়ে দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট। নেক্সট,
ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট। ক্লড লার্নড হাউ টু মেক কাইটস ফ্রম ডিক অ্যান্ড মিমি। ক্লড শিখেছিল ঘুড়ি কীভাবে তৈরি করতে হয় ডিক মিমির কাছ থেকে। এটা ফলস হবে, ডিক মিমির কাছ থেকে শেখেনি, মেইনল্যান্ডের একটা ছেলের কাছ থেকে শিখেছিল। তাহলে এখানে হবে সাপোর্টিং স্টেটমেন্ট। আ বয় থেকে প্লেন্টি অফ কাইটস পর্যন্ত লিখতে হবে। আ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম ব্যাক অন দ্য আইল্যান্ড। উই মেড প্লেন্টি অফ কাইটস। Next, number 2, Claude unconsciously fell on the kite and made a big hole. ক্লড অজান্তে অসচেতনভাবেই পড়ে গেল ঘুড়িটার উপরে এবং সেই কারণে ঘুড়িতে একটা বড় গর্তের সৃষ্টি হয়েছিল। এটা ট্রু হবে। এটা কোথায় আছে? এখান থেকে লিখতে হবে আই এম নট শিওর থেকে বিগ হোল পর্যন্ত। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল। নেক্সট পোয়েম আছে আমাদের। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নট ফিয়ার্স টু ফল। ঘাসের সাথে, পাতার সাথে, ফলের সাথে, দেওয়ালের সাথে একটা শামুক আটকে লেগে থাকে, তার পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, যেন মনে হয় সে সেখানেই বেড়ে উঠেছে, সেটাই তার ঘর, সেটাই তার সব। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হাম বিসাইডস অফ ওয়েদার। যখন সেই শামুক দেখে কোনো বিপদ আসন্ন, সেটা ঝড়ের কারণে হোক বা কোনো খারাপ ওয়েদারের কারণে হোক, সে তার ঘরের মধ্যে নিরাপদে লুকিয়ে পড়ে। এখানে তার ঘর বলতে তার নিজের যে খোলস বা শেল, SHELL, সেইটাকে বলা হয়েছে। Give but his horns the slightest touch, his self-collecting power is such, he shrinks into his house with much displeasure. কখনো তোমরা ওই শামুকের হর্নে বা সুরে হালকা টাচ করে দেখবে, তার নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা এতখানি যে সে তৎক্ষণাৎ নিজেকে গুটিয়ে নেয়, অনেকটা অখুশি হয়ে বা নিরানন্দের সাথে। Wherever he dwells alone. সে যেখানেই থাকুক না কেন একাই থাকে শামুক। Except himself has chattels none. সে তার নিজের টুকু ছাড়া আর অন্য কোনো তার ব্যক্তিগত সম্পদ নেই। Well satisfied to be his own whole treasure. সে নিজেই নিজে সন্তুষ্ট থাকে তার নিজের সম্পদ নিয়ে। MCQ, with the slightest touch the snail shrinks into his house with displeasure. তার সুরে যদি কেউ হালকা টাচ করে তাহলে সে নিজেকে গুটিয়ে নেয় কিসের সাথে? নিরানন্দ বা অখুশি হয়ে। তাহলে ডিসপ্লেজার হবে। বিয়েরটা ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ। এর বাড়িতে শামুকটা থাকে কার সাথে? কারো সাথেই নয়, তাহলে অপশন 4 হবে নান। সিয়েরটা দ্য স্নেল হ্যাজ নো ফিয়ার টু। শামুকের ভয় থাকে না কিসের? পড়ে যাওয়ার। অপশন 3 হবে ফল। ডি, হোয়েন এভার দ্য স্নেল ফেসেস ডেঞ্জার হি হাইডস হিমসেলফ। যখনই শামুক দেখে কোনো বিপদ আসন্ন, সে লুকিয়ে পড়ে। কোথায় লুকিয়ে পড়ে? উইদিন হিজ শেল, তার খোলসের মধ্যে। হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফস টু। শামুকটা কিসের সাথে আটকে লেগে থাকে? তাহলে এটা স্টিকের সাথে এস দিতে হবে। দ্য স্নেল থেকে 2 পর্যন্ত লিখতে হবে। দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ টু লিখে এইটা লিখে দিতে হবে 2 দিয়ে গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল লিখে ফুল স্টপ। তাহলে আগে এটা লিখবো, দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল লিখে ফুল স্টপ। তাহলে শামুকটা আটকে লেগে থাকে কিসের সাথে? ঘাসের সাথে, পাতার সাথে, ফলের সাথে, দেওয়ালের সাথে। নাম্বার 2, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। শামুকটা কিসের জন্য ওয়েল স্যাটিসফাইড, মানে নিজে নিজেই সন্তুষ্ট থাকে। তাহলে এটার অ্যান্সার হবে দ্য পোয়েট সাজেস্ট অ্যাবাউট দ্য স্নেলস অ্যাটাচমেন্ট টু ইটস হোম। কবি উল্লেখ করেছেন যে শামুক যুক্ত থাকে তার নিজের ঘরের সাথে। দ্যাট দ্য স্নেল অ্যান্ড ইটস হাউস আর ওয়ান অ্যান্ড দ্য সেম। এরকমভাবেই শামুক অ্যাটাচ থাকে তার ঘরের সাথে, যেন মনে হয় শামুক এবং তার ঘরটা একটাই এবং একই। দ্য স্নেলস হাউস ইজ দ্য শেল অফ দ্য স্নেল। শামুকের ঘর হচ্ছে শামুক তার নিজের খোলস। ইটস হাউস ক্যানট বি সেপারেটেড ফ্রম দ্য স্নেল। এর বাড়িটাকে কখনোই আলাদা করা যায় না শামুকের কাছ থেকে।
মানে ওর যেহেতু বাড়িটা খোলস, তাই খোলসটাকে কখনোই আলাদা করা যাবে না শামুকের থেকে। দ্য স্নেল রিট্রিটস ইনটু ইটস সেল হোয়েন ইট সেন্সেস ডেঞ্জার। যখন সে দেখে কোনো বিপদ আসতে চলেছে, তখন সে নিজেই লুকিয়ে পড়ে তার নিজের খোলসের মধ্যে। সো দ্য স্নেল ইজ ভেরি ওয়েল স্যাটিসফাইড উইথ হিজ ওন ট্রেজার। তাই ওটাই তার সম্পদ এবং সে ওই সম্পদের নিয়েই নিজে নিজেই সন্তুষ্ট থাকে। তাহলে এটা হচ্ছে B2 এর অ্যান্সার। এবারে আছে আমাদের আনসিন। নভি মুম্বাই পুনে থেকে এটা লেখা হয়েছে। কিসের ব্যাপারে না, একটা টার্টেল, কচ্ছপের ব্যাপারে। A tagged olive ridley turtle has become the first recorded instance of the endangered species swimming over 3500 km from the eastern coast of Odisha to the Konkon coast of Maharashtra. একটা ট্যাগ করা কচ্ছপ, যার প্রজাতিটা হচ্ছে অলিভ রিডলে টার্টল। অলিভ রিডলে কচ্ছপ হচ্ছে কচ্ছপের একটি প্রজাতি, কিন্তু এটাকে ট্যাগ করা হয়েছে এবং এই ট্যাগ করা অলিভ রিডলে কচ্ছপ প্রথম রেকর্ডেড উদাহরণ হিসেবে প্রমাণিত হয়েছে। কিসের না, এটা একটা বিপন্ন প্রজাতি, মানে এদের সংখ্যাটা অনেক কম। সুইমিং ওভার 3500 কিমি ফ্রম দ্য ইস্টার্ন কোস্ট অফ উড়িষ্যা। তো এই অলিভ রিডলে প্রজাতির ট্যাগ করা, এটা একটা বিপন্ন প্রজাতির মধ্যে পড়ে। এ 3500 কিমি পথ সুইমিং করে এসেছে বা সাঁতার কেটে এসেছে উড়িষ্যার পূর্ব দিকের উপকূল থেকে মহারাষ্ট্রের পশ্চিম উপকূল পর্যন্ত। মেটাল ট্যাগড, আর এইভাবে সাঁতার কেটে এসে 3500 কিমি এটা একটা রেকর্ড গড়েছে এই কচ্ছপটি। Metal tagged with the identity number 03233 in 2021 at Gahirmatha Beach in Odisha, this turtle traversed 2 ocean basins to reach Guhagar in Ratnagiri, where she laid 120 eggs in 2025, of them 107 hatched. বলছে এই যে মেটাল দিয়ে ট্যাগ করা হয়েছে এই কচ্ছপগুলোকে, তার মধ্যে এই যে কচ্ছপটা এসেছে 3500 কিমি পথ পূর্ব দিকের উড়িষ্যার পূর্ব উপকূল থেকে মহারাষ্ট্রের কঙ্কন উপকূল পর্যন্ত, তো এর ট্যাগ নাম্বার কত, 03233। 2021-এ গহিরমাথা বিচ ইন ওড়িশা, একে এই ট্যাগ নাম্বারটা দেওয়া হয়েছে 2021-এ। দিস টার্টল ট্রেভার্স, তো এই যে কচ্ছপটা এটা ট্রেভার্সড অর্থাৎ পার করে এসেছে দুটো সামুদ্রিক বেসিন, পার করে এসে পৌঁছেছে কোথায়, গুহগড় রত্নাগিরিতে, যেখানে সে 120টা ডিম পেড়েছে 2025-এ এবং এই 120টা ডিমের মধ্যে 107টা ডিম থেকে ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। Dr. Vasudev Tripathi, senior scientist of Zoological Survey of India, told TOI in 2021, our team of JSI researchers metal tagged over 12,000 olive ridley turtles at Gahirmatha Beach in Odisha. ডক্টর বাসুদেব ত্রিপাঠী একজন জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মানে JSI এর একজন সিনিয়র সায়েন্টিস্ট, তিনি বলেছেন টাইমস অফ ইন্ডিয়াকে যে 2021-এ জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার টিম এবং গবেষকরা মিলে মেটাল ট্যাগ দিয়েছে 12,000 অলিভ রিডলে কচ্ছপের প্রজাতিগুলোকে। কোথায় দিয়েছে না, ওড়িশার গাহিরমাথা বিচে, সামুদ্রিক তীরে। কত হাজার কচ্ছপকে দিয়েছে, 12,000 কচ্ছপকে দিয়েছে। কি দিয়েছে না, মেটাল ট্যাগ দিয়েছে, ট্যাগ দিয়েছে সব কটা কচ্ছপকে। কারা দিয়েছে না, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার টিম, রিসার্চার্সরা, গবেষকরা। নর্মালি দিস টার্টলস লে দেয়ার এগস ইন দ্য উইন্টার মান্থস অন দ্য ইস্টার্ন কোস্ট অফ উড়িষ্যা। সাধারণত এই ধরনের কচ্ছপগুলো ডিম পাড়ে শীতকালের মাসগুলোতে পূর্ব উপকূলে উড়িষ্যাতে। অ্যান্ড বাই মে দে রিটার্ন টু শ্রীলঙ্কা, এবং মে মাসের সময় করে এরা শ্রীলঙ্কাতে ফিরে আসে। হাউএভার অফ দ্য ফার্স্ট টাইম, যাই হোক প্রথমবার দিস ট্যাগ নাম্বার অফ 03233 actually crossed from the southern peninsula to enter the Arabian Sea of the western side of India. যাই হোক, তো এই 03233 ট্যাগ নাম্বারের কচ্ছপটা ক্রস করে এসেছে দক্ষিণ দিকের সাউদার্ন পেনিনসুলা থেকে, প্রবেশ করেছে আরব সাগরে ইন্ডিয়ার পশ্চিম সাইডে। ইট ওয়াজ হ্যাপি টু নোট দ্যাট 03233 ওয়াজ ফাউন্ড নেস্টিং অ্যাট গুহাগড় earlier this year.
এটা জেনে খুব খুশি হওয়া গেছে যে এই ট্যাগ নাম্বারের কচ্ছপটি বাসা বাঁধতে দেখা গেছে গুহাগারে এই বছরের প্রথমের দিকে। ফর ডিকেডস রিসার্চার্স হ্যাভ হেল্ড দ্যাট দ্য নেস্টিং পপুলেশনস ফর বোথ কোস্ট ওয়ার ডিফারেন্ট উইথ নো ইন্টারকানেকশন অ্যাজ দ্য টার্টলস শো হাই ফিডেলিটি টু দেয়ার নেস্টিং সাইটস। দিস টার্টল হ্যাজ ফ্লিপড দিস থিওরি সেট রিসার্চার্স। 10 বছর ধরে, পরপর 10 বছর, ডিকেডস মানে গবেষকরা দেখেছেন যে এই যে কচ্ছপেরা বাসা বাঁধে যেখানে, তাদের এই দুই দিকের উপকূলে সেগুলো ভিন্ন ধরনের হয়। এদের মধ্যে কোনো ইন্টারকানেকশন বা একে অপরের সাথে কোনো যোগাযোগ থাকে না দুই দিকের উপকূলের কচ্ছপদের সাথে একে অপরের সাথে। অ্যাজ দ্য টার্টেল শো হাই ফিডেলিটি টু দেয়ার নেস্টিং সাইট, কারণ এই কচ্ছপেরা খুব উচ্চমানের বিশ্বস্ততা বা কর্তব্যবোধ দেখায় তাদের বাসা বাঁধার প্রতি, তাদের বাসা বাঁধা যে জায়গাগুলোতে হয়েছে সেই জায়গার প্রতি। দিস টার্টল হ্যাজ ফ্লিপ দিস থিওরি সেট রিসার্চার্স, কিন্তু এই যে কচ্ছপটা এসেছে পূর্ব দিকের উপকূল থেকে মহারাষ্ট্রের কঙ্কণ উপকূল পর্যন্ত, তো এই যে কচ্ছপটা এই যে গবেষকরা এতদিন যে এই থিওরি মেনে চলতো সেই থিওরিটাকে উড়িয়ে দিয়েছে। বা ওই থিওরি অনুযায়ী এই যে কচ্ছপটা, এই 03233 ট্যাগ নাম্বারের কচ্ছপটা, সেটা এর সাথে মেল খায়নি। According to Wildlife Institute of India's senior scientist Dr. Suresh Kumar, the turtle could have exhibited a dual reproductive strategy, nesting at a mass site in Odisha and then traveling to Maharashtra for solitary nesting as well as to ensure maximum reproduction. ওয়াইল্ড ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর সুরেশ কুমার বলেছেন যে এই কচ্ছপটা 03233 ট্যাগের যে কচ্ছপটা, এটা দেখিয়েছে দ্বৈত প্রজনন কৌশল, যেটা প্রথমে বাসা বেঁধেছিল উড়িষ্যাতে। ম্যাস সাইট মানে গণ বাসা বাঁধা, মানে যেখানে অনেক কচ্ছপ একসাথে থাকবে, অনেক ডিম পারবে সবাই একসাথে, তো সেটাকে বলা হয় গণ বাসা বাঁধা। উড়িষ্যাতে বেঁধেছিল এ, কিন্তু তারপর সেখান থেকে এ ট্র্যাভেল করে চলে আসে মহারাষ্ট্রতে একা বাসা বাঁধতে বা নির্জনভাবে থাকতে, ভালোভাবে প্রজননের জন্য বা রিপ্রোডাকশনের জন্য। এমসিকিউ বলেছে অলিভ রিডলে টার্টল ইজ এ অর অ্যান। অলিভ রিডলে টার্টল একটা কি বিপন্ন প্রজাতি, তাহলে এন্ডেঞ্জার্ড স্পেসিস হবে, অপশান বি। নাম্বার 2, দ্য কঙ্কন কোস্ট ইজ ইন মহারাষ্ট্র হবে। কঙ্কন কোস্ট কোথায় আছে? মহারাষ্ট্রতে। অলিভ রিডলে টার্টেল লেড 120 এগস। অলিভ রিডলে টার্টেল 120টা ডিম পেরেছে কোথায়, কবে না? 2025-এ, তাহলে রিসেন্টলি হবে, অপশান এ। নেক্সট নাম্বার 4, ডক্টর বাসুদেব ত্রিপাঠী ইজ এ সিনিয়র সায়েন্টিস্ট অফ। কোথাকার সিনিয়র সায়েন্টিস্ট বাসুদেব ত্রিপাঠী? JSI হবে, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অপশান ডি। অ্যান ইম্পর্টেন্ট বিচ ইন উড়িষ্যা ইজ। উড়িষ্যাতে একটা ইম্পর্টেন্ট বিচ কি না? গাহির মাথা হবে, সি। নেক্সট নাম্বার 6, দ্য থিওরি অফ দ্য ডুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজি ওয়াজ গিভেন বাই। দ্বৈত প্রজনন কৌশল, এই যে থিওরিটা কে দিয়েছেন? সুরেশ কুমার, এটাও একজন সায়েন্টিস্ট, অপশান সি। ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট নাম্বার 1, অল দ্য এগস লেড বাই দ্য অলিভ রিডলে টার্টল হ্যাচড। যে কটা ডিম অলিভ রিডলে টার্টল পেরেছিল সেই সব কটা ডিম থেকেই বাচ্চা হয়েছে, এটা ফলস হবে। 120টা ডিম পেরেছিল, তা থেকে 107টা বাচ্চা হয়েছে, তাহলে এটা কোথায় লেখা আছে? দিস টার্টল ট্রেভার্স থেকে হ্যাশড পর্যন্ত এর সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, B1. This turtle traversed two ocean basins to reach Guhagar in Ratnagiri, where she laid 120 eggs in 2025, of them 107 hatched. Number 2, the olive ridley turtles were metal tagged by a team of JSI. JSI এর টিমের দ্বারা এই অলিভ রিডলে টার্টলগুলোকে মেটাল ট্যাগ দেওয়া হয়েছিল, এটা ট্রু হবে। 2021-এ এদেরকে মেটাল ট্যাগ দেওয়া হয়েছিল, এটা এখান থেকে লিখতে হবে। ডক্টর বাসুদেব ত্রিপাঠী থেকে উড়িষ্যা পর্যন্ত। ডক্টর বাসুদেব ত্রিপাঠী, সিনিয়র সায়েন্টিস্ট অফ জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, JSI, told TOI in 2021, our team of JSI researchers metal tagged over 12,000 olive ridley turtles at Gahir Mata beach in Odisha. Next, the olive ridley turtles live permanently on the eastern coast of Odisha. অলিভ রিডলে টার্টল বাস করে পার্মানেন্টলি ভাবে উড়িষ্যার পূর্ব উপকূলে, এটা ফলস হবে। উড়িষ্যার পূর্ব উপকূল থেকে এটা মহারাষ্ট্রের পশ্চিম উপকূলে চলে এসেছিল, এটা এখান থেকে লিখতে হবে। অ্যাট্যাক্ট অলিভ রিডলে থেকে মহারাষ্ট্র পর্যন্ত, এটা B3 এর সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট, ওয়্যার অ্যান্ড ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য অলিভ রিডলে টার্টল মেটাল ট্যাগ। কোন বছরে এবং কোথায় এদেরকে মেটাল ট্যাগ দেওয়া হয়েছিল?
অলিভ রিডলে টাটেলকে। তাহলে এদেরকে 2021-এ দেওয়া হয়েছিল উড়িষ্যাতে। তাহলে ডক্টর বাসুদেব ত্রিপাঠী সিনিয়র সায়েন্টিস্ট থেকে উড়িষ্যা পর্যন্ত লিখতে হবে। উড়িষ্যার গাহিরমাতে বিচে দেওয়া হয়েছিল 2021 সালে। এখান থেকে উড়িষ্যা পর্যন্ত অ্যান্সার হবে C1। C2, হোয়াট ডাজ JSI স্ট্যান্ডস ফর? JSI এর ফুল ফর্ম কি? তাহলে JSI স্ট্যান্ডের সাথে এস দিতে হবে, স্ট্যান্ডস ফর দিয়ে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া লিখে দিতে হবে, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া লিখে ফুল স্টপ। নেক্সট সি এর অ্যান্সার, হাউ ডিড দ্য অলিভ রিডলে টার্টল এন্টার দ্য আরবিয়ান সি? অলিভ রিডলে টার্টল কীভাবে আরব সাগরে প্রবেশ করেছিল? এটা এখানে আছে। দিস ট্যাগ নাম্বার 03233 লিখে অলিভ রিডলে টার্টল লিখতে হবে। তারপর অ্যাকচুয়ালি ক্রসড ফ্রম দ্য সাউদার্ন পেনিনসুলা টু এন্টার দ্য আরাবিয়ান সি অন দ্য ওয়েস্টার্ন সাইড অফ ইন্ডিয়া, এই অ্যান্সার লিখতে হবে। নেক্সট, হোয়াট ডিড দ্য রিসার্চার সে অ্যাবাউট দ্য নেস্টিং পপুলেশনস ফর বোথ কোস্ট? উভয় উপকূলের বাসা বাঁধা কচ্ছপ প্রজাতিদের জন্য রিসার্চার্সরা কী বলেছিলেন, গবেষকরা কী বলেছিলেন? তাহলে এটা রিসার্চার্সের প্যারাগ্রাফ লিখতে হবে। ফর ডেকেড রিসার্চার্স হ্যাভ হেল্ড দ্যাট দ্য নেস্টিং পপুলেশন ফর বোথ কোস্ট ওয়ার ডিফারেন্ট উইথ নো ইন্টারকানেকশন অ্যাজ দ্য টার্টল শো হাই fidelity to their nesting sites. This turtle has flipped this theory, said researchers. 4 থেকে রিসার্চার্স পর্যন্ত C4 এর অ্যান্সার হবে। নেক্সট গ্রামার ভোকাবুলারি, সুধা ওয়াজ ব্যাক টু দ্য স্টেজ। সুধা স্টেজে ফিরে এসেছিল। তাহলে ওয়াজ বলেছে মানে পাস্ট টেন্সে আছে। শি ফরগট হবে অল অ্যাবাউট হার অ্যাক্সিডেন্ট, সে ভুলে গিয়েছিল সবটাই তার অ্যাক্সিডেন্টের ব্যাপারে। অ্যান্ড অল অ্যাবাউট হার আর্টিফিশিয়াল লিম, তার কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারেও। সাম মিস্টেরিয়াস পাওয়ার্স ইম্পেলড সুধা টু পারফর্ম উইথ দ্য সেম ফর্ম, স্টাইল অ্যান্ড ভিভাসিটি। কিছু রহস্যজনক ক্ষমতা ছিল সুধার মধ্যে, যেটা তাকে বাধ্য করেছিল স্টেজে পারফর্ম করতে ওই একই ফর্মে, একই স্টাইলে, একই প্রাণবন্ততায়। তাহলে 2 এর পরে সবসময় ফার্স্ট ফর্ম বসে, তাহলে এখানে ফার্স্ট ফর্ম, বাকি দুটো পাস্ট টেন্সের সিম্পল পাস্ট অনুযায়ী আছে। তারপরে আছে আর্টিকেল প্রিপোজিশন। হি হ্যাজ বিন স্টাডিং ইন দ্য ইউনিভার্সিটি অফ চিকাগো, সেই চিকাগো ইউনিভার্সিটিতে পড়ছে। ইট ইজ আ ইউনিভার্সিটি অফ রেপুট, এটা একটা খ্যাতনামা ইউনিভার্সিটি। B1, উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, ভয়েস চেঞ্জ। এখানে দুটো অবজেক্ট আছে, হিম আর ক্যাপ্টেন। যদি হিমটাকে আমি সামনে নিয়ে যাই হি হবে। ইলেক্টেড যেহেতু সেকেন্ড ফর্ম ওয়াজ ওয়্যার হেল্পিং ভার্ব হবে, তাহলে হি অনুযায়ী ওয়াজ। তারপরে থার্ড ফর্ম ইলেক্টেড। দুটো অবজেক্ট থাকলে হিম সামনে চলে গেছে হি হয়ে, আর একটা অবজেক্ট ঠিক থার্ড ফর্মের পরেই বসবে ক্যাপ্টেন হয়ে। তারপরে বাই দিয়ে উই থাকলে আস হয়ে যায়। হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই আস। দ্য ক্যাপ্টেন সেড দ্য ম্যান উইল বি অন ডিউটি টু নাইট, এটা ন্যারেশন চেঞ্জ বলেছে, এটা এমনি ন্যারেশন। তাহলে দ্য ক্যাপ্টেন সেড যেমন আছে হবে, দ্যাট দিয়ে জয়েন হবে, দ্য ম্যান সাবজেক্ট হবে। এরপরে আমাদের সেট যেহেতু সেকেন্ড ফর্ম, তাহলে উইলের সেকেন্ড ফর্ম কী হবে, উড হবে। তারপরে বি অন ডিউটি, টু নাইট থাকলে দ্যাট নাইট হয়ে যাবে। এই হচ্ছে অ্যান্সার। দ্য ক্যাপ্টেন সেড দ্যাট দ্য ম্যান উড বি অন ডিউটি দ্যাট নাইট। আই হ্যাভ রিড দ্য বুক, ইটস ভেরি ইন্টারেস্টিং। নাম্বার 3, এটাকে সিম্পলে করতে হবে। তাহলে এটাকে সাধারণ বাক্যে করলে কী হবে, আই হ্যাভ রিড দ্য ভেরি ইন্টারেস্টিং বুক, আমি সেই খুব ইন্টারেস্টিং বইটা পড়েছি। রিমেম্বার্স, মনে করা, এটা কী হবে, কামস ব্যাক, COMES তার সাথে ব্যাক। ডিস্ট্রিবিউটেড সেকেন্ড ফর্মে আছে, তাহলে গেভ অ্যাওয়ে হয়ে যাবে, ওর পরিধান করা বা পড়া, এটা পুট অন হয়ে যাবে। এরপরে একই মানের ওয়ার্ড আনসিন থেকে খুঁজে লিখতে হবে। ফিডেলিটি হবে ফেথফুলনেস, মানে বিশ্বস্ততা বা কর্তব্যবোধ। ট্র্যাভেলড অ্যাক্রস কী হবে, পারাপার করা, মানে ট্র্যাভার্সড হবে, TRAVERACD। নাম্বার 3, ট্রিক কৌশল। স্ট্র্যাটেজি হবে, স্ট্র্যাটেজি মানেও কৌশল, STRATEGY। নাম্বার 4, লনলি, এটা হবে সলিটারি, মানে একাকী বা নির্জন, SOLITARY। এরপরে রাইটিং আছে আমাদের, স্টোরি রাইটিং, ডগ আর তার ছায়া নিয়ে। সত্যজিৎ রায়ের বায়োগ্রাফি আছে, এবং এটা নোটিস রাইটিং আছে তোমাদের স্কুলে কী নিয়ে না, ডেঙ্গি অ্যাওয়ারনেস ক্যাম্পেন নিয়ে। স্টোরি রাইটিং, এটি কিসের স্টোরি না, দ্য ডগ অ্যান্ড হিজ রিফ্লেকশন অর শ্যাডো, একটা কুকুর এবং তার ছায়ার গল্প এটি। ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ ডগ হু লিভড ইন আ ফরেস্ট, কোনো এক সময় সেখানে একটা ডগ ছিল যে কিনা একটা জঙ্গলে বসবাস করত। ওয়ান ডে, হি ওয়েন্ট টু আ নিয়ার বাই মার্কেট অ্যান্ড দেয়ার হি গট আ পিস অফ মিট ফ্রম আ বাজার শপ।
একদিন সে মার্কেটে যায় কাছাকাছি এবং সেই কসাইয়ের দোকান থেকে, মার্কেটের এক কসাইয়ের দোকান থেকে সে এক পিস মাংসের টুকরো পায়। After that, he was returning for his home, carrying his piece of meat as fast as he could go. এরপরে সে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসছিল সঙ্গে করে তার ওই মাংসের টুকরোটা নিয়ে। When he was crossing a river over the pool, he saw his own reflection in the water. যখন সে নদী পার হচ্ছিল একটা পোলের উপর দিয়ে, তখন সে দেখতে পেল তার নিজের ছায়া জলের মধ্যে। হি থট দ্যাট ইট ওয়াজ আ রিয়েল ডগ ক্যারিং আ পিস অফ মিট মাচ বিগার দ্যান হিজ ওন। সে ভাবলো যে এটা সত্যিকারের কোনো ডগ হবে। তার ছায়াটাকে দেখে সে ভাবলো যে এটা কোনো সত্যিকারের ডগ হবে, যে কিনা একটা পিস মিটের নিয়ে আসছিল, যে পিসটা তার থেকেও বড় মনে হচ্ছিল ওই ছায়াটাতে। দ্য ডগ ওয়াজ গ্রিডি। এই ডগটা ছিল আসলে লোভী। হি প্ল্যান টু স্ন্যাচ দ্য মিট ফ্রম হিজ ওন রিফ্লেকশন। সে পরিকল্পনা করলো যে সেই মাংসের টুকরোটা ছিনিয়ে নেবে। স্ন্যাচ মানে ছিনিয়ে নেবে তার নিজের ছায়ার কাছ থেকে, রিফ্লেকশনের কাছ থেকে। সো হি জাম্পড ইন্টু দ্য ওয়াটার অ্যান্ড লস্ট হিজ ওন মিট। তাই সে কী করলো, সে জলের মধ্যে ঝাঁপ দিল এবং এর ফলে কী হলো, তার নিজের কাছে যে পিসটা ছিল মিটের সেটাও সে হারিয়ে ফেললো। অ্যাট লাস্ট হি রিয়ালাইজড হাউ আ ফুলিশ ডগ হি হ্যাড বিন। শেষ পর্যন্ত সে রিয়ালাইজ করলো, বুঝতে পারলো যে সে কতটা বোকা একটা ডগ ছিল। তাহলে এর মোরাল কি? গ্রিড লিডস টু লস। লোভ করলে বেশিটা ক্ষতিই হয় বা সবসময় ক্ষতির দিকেই এগিয়ে নিয়ে যায়। বায়োগ্রাফি রাইটিং, সত্যজিৎ রায়। এটা সত্যজিৎ রায়ের বায়োগ্রাফি রাইটিং। 100 ওয়ার্ডসের বেশি আছে, একটু লিখতে হবে এটি 100 ওয়ার্ডসে। সত্যজিৎ রায় ওয়াজ আ গ্রেট ফিল্ম মেকার, ডিরেক্টর, রাইটার অফ দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ার্ল্ড। সত্যজিৎ রায় ছিলেন একজন মহান ফিল্ম মেকার, সিনেমার নির্দেশক, রাইটার, লেখক আমাদের দেশের এবং এমনকি পুরো পৃথিবীর বলা চলে। হি ওয়াজ বর্ন অন 2 মে ইন 1921 ইন ক্যালকাটা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1921-এর 2 মেতে কলকাতাতে। হিজ পেরেন্টস ওয়ার সুকুমার রয় অ্যান্ড সুপ্রভা রয়। তার বাবা মায়ের নাম ছিল সুকুমার রয় এবং সুপ্রভা রয়। হিজ নিক নেম ওয়াজ মানিক। সত্যজিৎ রায়ের নিক নাম ছিল মানিক। হি কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন ফ্রম প্রেসিডেন্সি কলেজ। তিনি তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন প্রেসিডেন্সি কলেজ থেকে এবং পোস্ট গ্র্যাজুয়েট পিজি অর্থাৎ কমপ্লিট করেছিলেন বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে। হি ওয়াজ অলসো আ মিউজিক কম্পোজার, লিরিসিস্ট, অথর এটসেট্রা। ফিল্ম নির্দেশকের পাশাপাশি তিনি একজন মিউজিক কম্পোজার, লিরিসিস্ট মানে গানের লাইন রচনা করতেন, এই সমস্ত ছিলেন তিনি, অথরও ছিলেন ইত্যাদি। হিজ ইম্পর্ট্যান্ট ওয়ার্কস ইনক্লুড, তার গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে কী কী ছিল? দ্য অপু ট্রিলজি, ফেলুদা, চারুলতা, গোপীবাঘা এটসেট্রা। হি অ্যাচিভড এক্সেলেন্ট অ্যাওয়ার্ডস ইনক্লুডিং পদ্মশ্রী। তিনি অর্জন করেছিলেন এই সমস্ত অ্যাওয়ার্ডগুলি, যেমন পদ্মশ্রী 1958 সালে, পদ্মভূষণ 1965-এ, পদ্মা বিভূষণ 1976-এ, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 1984-এ, কমান্ডার অফ দ্য লিজিয়ন অফ অনার, ভারতরত্ন, এগুলো সব 1992-তে পেয়েছিলেন। দিস গ্রেট পারসন ব্রেথেড হিজ লাস্ট অন 23rd এপ্রিল ইন 1992 অ্যাট দ্য এজ অফ 70। এই মহান ব্যক্তি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 23শে এপ্রিল 1992 সালে, তার 70 বছর বয়সে। তাহলে এটা হচ্ছে সত্যজিৎ রায়ের বায়োগ্রাফি রাইটিং। হ্যালো স্টুডেন্টস, এটা একটা নোটিস রাইটিং। তো কী নিয়ে? ডেঙ্গি অ্যাওয়ারনেস ক্যাম্পেন নিয়ে। আমাদের স্কুলে যেটার আয়োজন হচ্ছে ডেঙ্গি অ্যাওয়ারনেস ক্যাম্পেন, মানে ডেঙ্গু জ্বর সম্বন্ধে সচেতনতা বাড়াবার জন্য স্টুডেন্টসদের মধ্যে এরকম একটা ক্যাম্পেনের আয়োজন করা হচ্ছে স্কুলে। ধরো তুমি তোমার স্কুলের একজন সেক্রেটারি, তো এই ক্যাম্পেনটা নিয়ে তুমি তোমার স্টুডেন্টসদের বা স্কুলের স্টুডেন্টসদেরকে ইনফর্ম করছো এই নোটিশটা লিখে। তাহলে উপরেই লিখছি নোটিশ, তার নিচে স্কুলের নাম এবিসি হাই স্কুল, তার নিচে হেডিং ডেঙ্গি অ্যাওয়ারনেস ক্যাম্পেন। যে ডেটে লিখছি সেই ডেটটা দিতে হবে। All the students of our school are hereby informed that our school is going to organize a dengue awareness campaign in our school playground on 1st March 2026 at 11 a.m. to create an awareness about dengue and how to prevent and control dengue fever, a serious mosquito-borne disease. আমাদের স্কুলের সমস্ত স্টুডেন্টসদেরকে ইনফর্ম করা হচ্ছে যে আমাদের স্কুল আয়োজন করতে চলেছে একটা ডেঙ্গি অ্যাওয়ারনেস ক্যাম্পেন আমাদের স্কুলের খেলার মাঠে 1 মার্চ 2026 সকাল 11টা নাগাদ।
কিসের জন্য? না ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বাড়াবার জন্য এবং কিভাবে এই ডেঙ্গুকে প্রিভেন্ট করা যায়, মানে আটকানো যায়, কন্ট্রোল করা যায়, মানে নিয়ন্ত্রণে রাখা যায় এই ডেঙ্গু জ্বরকে, যেটা একটা সিরিয়াস প্রবলেম, একটা মশাবাহিত রোগ, যেটা আমাদের এলাকাতে এখন ডেঙ্গু দেখা যাচ্ছে, ডেঙ্গু জ্বরের সমস্যা মানুষদের মধ্যে। Students and teachers will launch a rally from our school ground to adjacent nearby areas to spread awareness about dengue among all. স্টুডেন্টসরা, টিচার্সরা একটা র্যালি বা একটা মিছিলের আয়োজন করবে ফ্রম আওয়ার স্কুল গ্রাউন্ড। এখানটা উইল লঞ্চ আ র্যালি, এখানটা অন দ্যাট ডে দিলে ভালো হয়, অন দ্যাট ডে, অন দ্যাট ডে। তাহলে স্টুডেন্টসরা এবং টিচার্সরা লঞ্চ করবে একটা র্যালির, একটা মিছিলের ওই দিন, মানে যেই দিনে এই ক্যাম্পেনটা রাখা হচ্ছে 1 মার্চে। আমাদের স্কুলের মাঠ থেকে ক্যাম্পেন বা মিছিলটা বের করা হবে আশেপাশের বা কাছাকাছি বা প্রতিবেশী এলাকাগুলোতে এই র্যালি নিয়ে যাওয়া হবে স্টুডেন্টসরা, টিচার্সরা মিলে। কিসের জন্য এই র্যালি বার করবে? না টু স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট ডেঙ্গি অ্যামং অল, সমস্ত মানুষদের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বা ছড়িয়ে দেওয়ার জন্য। অল স্টুডেন্টস আর রিকোয়েস্টেড ফর দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন দিস ক্যাম্পেন, সমস্ত স্টুডেন্টসদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তারা যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই ক্যাম্পেনে। ইন্টারেস্টেড স্টুডেন্টস মে রেজিস্টার দেয়ার নেম, এখানটা দেয়ার নেমস অফ their names to their class teacher for participating in this campaign on or before 25th February 2026. সমস্ত যারা ইন্টারেস্টেড স্টুডেন্ট তাদেরকে বলা হচ্ছে তারা যাতে নাম রেজিস্টার করায় তাদের ক্লাস টিচারের কাছে এই ক্যাম্পেনে পার্টিসিপেট করবার জন্য 25শে ফেব্রুয়ারির আগে, না হলে 25শে ফেব্রুয়ারি লাস্ট ডেট। ফর এনি ফার্দার ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস কাউন্সিল। আরও বেশি ইনফরমেশন পেতে হলে স্টুডেন্ট কাউন্সিলের সেক্রেটারির সাথে কন্ট্যাক্ট করতে হবে। কাউন্টার সাইন বাই দিয়ে দ্য হেডমাস্টার অর দ্য হেডমিস্ট্রেস। আর এদিকে দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ক্লাব দিয়ে নিজের নাম টাইটেল লিখতে পারি বা আমাদের স্কুলের সেক্রেটারির নাম লিখতে পারি, আর সবার লাস্টে স্কুলের নাম এবিসি হাই স্কুল।